লর্ডস টেস্টে ভারতের হারের একাধিক রিজন রয়েছে, একটা দুইটা ঘটনা নয়, মাল্টিপল রিজনসের জন্যই জয়ের খুব কাছাকাছি গিয়েও একেবারে শেষ মুহূর্তে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র 22 রানের ব্যবধানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে এই লর্ডস টেস্টে। মানে হারের ডেফিনেটলি অনেক রিজন থাকা সত্ত্বেও এই ম্যাচটা উতরে যাওয়ার 2-3 দিন পরেও এই টেস্ট হার নিয়ে এখনও ময়নাতদন্ত স্টিল চলে যাচ্ছে। আর তার মধ্যে দেখছি কিছু বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে বেশ কিছু সাধারণ দর্শক একটা পার্টিকুলার রিজনকে তারা এমনভাবে তুলে ধরছে মনে হচ্ছে ওই ঘটনাটা না ঘটলে ভারত যেন লর্ডস টেস্টটা অনায়াসে জিতে যেত, জয় পাওয়াটা তাদের জাস্ট যেন সময়ের অপেক্ষা ছিল। আমি মনে করি এটাকে জাস্ট একটা স্রেফ অজুহাত হিসেবেই তুলে ধরা হচ্ছে। আর এই অজুহাতটা দেওয়ার জন্যই ভারতের হারের যে আসল কারণগুলো ছিল, টিমের পারফরমেন্সে যেমন ল্যাকিংস ছিল ওভারঅল, বেশ কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পার্সোনাল মিস্টেক ছিল, এই ঘটনাগুলো ওই জায়গায় চাপা পড়ে যাচ্ছে পার্টিকুলারলি একটা রিজনকে এত বেশি পরিমাণে হাইলাইট করা হচ্ছে বলে। ওই যে আপনাদের মনে আছে নিশ্চয়ই, ওই ইংল্যান্ড যখন প্রথম দিন ব্যাটিং করছিল দিনের খেলার একবারে শেষ দিকে ভারত ওই সেকেন্ড নিউ বলটা নিয়েছিল, তখন ওই 2 থেকে 3 ওভার মতো খেলা হয়েছিল প্রথম দিনের খেলা শেষে। ইংল্যান্ডের স্কোরটা ছিল 4 উইকেটে 251। এরপর সেকেন্ড দিন যখন খেলাটা শুরু হলো জো রুট আর বেন স্টোকসের হাত ধরে ওই জায়গা থেকে ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 260। কিন্তু এরপর জাসপ্রীত বুমরার দাপটে বলতে পারেন ইংল্যান্ডের একটা এরকম ব্যাটিং কোলাপস হয়ে গেল, ওই 4 উইকেটে 260 থেকে তাদের স্কোরটা হয়ে গেল 7 উইকেটে 271। এর মধ্যে জো রুট, বেন স্টোকস আর ক্রিস ওক্স এই তিনটা বড় বড় উইকেট তুলে নিয়েছিল ভারতের বোলাররা, পার্টিকুলারলি বুমরাই ওই জায়গার দাপটটা দেখিয়েছিলেন। আর এটা মূলত হয়েছিল ওই নতুন বলটা ওই কিছুটা আর কি সুবিধাটা নিয়ে, নতুন বলটা নেওয়াতে ওই জায়গায় আর কি অনেক বড় একটা রোল প্লে করেছিল ইংল্যান্ডের এই সাডেন ব্যাটিং কোল্যাপসের পিছনে। কিন্তু এর কিছুক্ষণ পরে পরেই ওই নতুন বলটার শেপ খানিকটা নষ্ট হয়ে গেছিলো, ভারতীয় ফিল্ডারদের বা আর কি ওভারঅল টিম ইন্ডিয়ার একেবারে আর কি ঠিক মতো লাগছিল না বলেই তারা আম্পায়ারের কাছে গিয়ে আবেদন করে বলটাকে চেঞ্জ করে দেওয়ার। এরপর আম্পায়ারও তাদের কথা মতো একটা নতুন বল দেয়, কিন্তু এই জায়গায় দেখা গেল যে নতুন যে আর কি বলটা নেওয়া হয়েছিল ওই প্রথম দিনের খেলার একদম শেষ বেলায় ওই সেকেন্ড নিউ বলটার সাথে আম্পায়ার যে পরবর্তীতে যে নতুন বলটা তাদেরকে দিল ওই রিপ্লেসমেন্ট বল হিসেবে, এই দুটো বলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যতটা শাইন ওই জায়গায় থাকার কথা সেটা তো ন্যূনতম ছিলই না, ইভেন বলটা অনেকটাই পুরনো ছিল, যে কারণে পরবর্তীতে দেখা গেল বল ওই জায়গায় অনেক কম সুইং হচ্ছে, কম মুভমেন্ট হচ্ছে, যে কারণে ব্রাইডন কার্স আর জেমি স্মিথ এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা পরবর্তীতে 84 রানের একটা ফ্যান্টাস্টিক আর ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে তুললো। আর যেটার উপর ভর করে 7 উইকেটে 271 থেকে ইংল্যান্ড তাদের ইনিংসটাকে শেষ করলো 387-তে। ওই বল চেঞ্জের এই ঘটনাটাকেই আর কি এখন দেখছি অনেকে মেন রিজন হিসেবে বা ইস্যু হিসেবে তুলে ধরছে, বলছে যে ভারত যদি ওই জায়গায় বলটা চেঞ্জ না করতো, ওই বলটাকেই যদি আর কি তারা কোনোভাবে যদি চালিয়ে দিত ওই শেপ নষ্ট হয়ে যাওয়া বলটাকে, ইভেন যদি আম্পায়ারও অনেকে দোষ দিচ্ছে যে আম্পায়ারও যদি ওই জায়গায় একটা লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হিসেবে একটা নতুন যদি ভালো একটা ওই রকম বলটার যে আর কি কন্ডিশন ছিল সেই মোতাবেক একটা যদি বল তারা প্রোভাইড করতো, তাহলে ভারত কিন্তু কখনোই এই লর্ডস টেস্টে হারতো না। হ্যাঁ, ডেফিনেটলি এখানে ওই একটা রোল তো প্লে করেইছে বলটা, যে একদম যে লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হয়নি, বলটা যে খানিকটা আর কি পুরোনো কন্ডিশনে দেওয়া হয়েছিল, যে নতুন যে রিপ্লেস বলটা আর কি আম্পায়ারের তরফ থেকে দেওয়া হয়েছিল, তো এখানে ওর প্রভাবটা তো ছিলই। কিন্তু এইটাই একমাত্র রিজন ভারতের লর্ডস টেস্টে হারের, এটা আমি একেবারে বিশ্বাস করি না। কারণ ওই একটু পুরনো হয়ে যাওয়া রিপ্লেসড যে বলটা আম্পায়ারের তরফ থেকে দেওয়া হয়েছিল ওই বলটা দিয়েও তো ভারতের বোলাররা বেশ কিছু ভালো চান্স ক্রিয়েট করে দিয়েছিল। জেমি স্মিথ যখন ওই 5 রানে ব্যাটিং করছিলেন তার এগেনস্টে তো ক্যাচের একটা খুব ভালো সহজ সুযোগ তৈরি করে ফেলেছিলেন মোহাম্মদ সিরাজ, কিন্তু ওই সেকেন্ড স্লিপে KL রাহুল তার ক্যাচের সহজ সুযোগটা পেয়েও শেষ পর্যন্ত তালুবন্দি করতে পারেননি। এছাড়া ব্রাইডন কার্সকেও আমরা একাধিক চান্স দিয়েছি, তিনি ওই জায়গায় 56 রানের যে একটা ইনিংস খেলে দেবেন এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল। তার এগেনস্টে অসংখ্য হাফ চান্স ক্রিয়েট করেও কিন্তু সেগুলোকে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। রাহুলের ওই ক্যাচ মিসটা সবচেয়ে আর কি সহজ সুযোগ ছিল, কিন্তু এছাড়াও আমরা আরও বেশ কিছু ভালো ভালো চান্স পেয়েও সেগুলোকে কাজে লাগাতে পারিনি। আর এছাড়া ওই ভারত যখন ব্যাটিং করছিল KL রাহুল আর ঋষভ পান্তের মধ্যে চমৎকার 141 রানের জুটিটা গড়ে উঠেছিল, তখন ওই জায়গায় রাহুলের একটা ভুল কলের জন্য ঋষভ পান্ত যখন ওই লাঞ্চ ব্রেকের ঠিক আগে আগে যখন রান আউটটা হয়ে গেল, ওটাও তো ভারতের এই পার্টিকুলার টেস্ট হারের জন্য একটা অনেক বড় ধাক্কা ছিল, অনেক বড় ড্রব্যাক ছিল। ঋষভ পান্ত যদি ওই জায়গায় রান আউটটা না হতেন ডেফিনেটলি সেঞ্চুরিটা তারা এক প্রকার বাধা ছিল বলেই আমি মনে করি। আর সেঞ্চুরি যদি তিনি পেয়ে যেতেন রাহুলের সাথে তার পার্টনারশিপটা আরও অনেকটা বড় হয়ে যেত। ইভেন ওই 4th ডের একদম লাস্ট বেলায় করুণ নায়ার বেশ ভালো টাচে ব্যাটিং করছিলেন, কিন্তু ওই ব্রাইডন কার্সের একটা ডেলিভারিতে আউটগোয়িং ডেলিভারি তিনি ভেবে ওই জাজমেন্ট দিতে গিয়ে বলটাকে লিভ করলেন, একটা ব্রেন ফেডের একটা ডিসিশন তিনি নিলেন। আর ওই জায়গায় কি বলটা গিয়ে যখন তার প্যাডে আঘাত করে LBW আউটের শিকার হয়ে যান, ওই উইকেটটা পড়ার পরই কিন্তু ভারতের ওই চতুর্থ দিনের শেষ বেলায় ছন্দপতনটা ঘটেছিল। আর যে কারণে অল অফ আ সাডেন ইন্ডিয়া স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 58, আর যেটা কিনা লাস্ট দিন ওই 193 চেস করতে গিয়ে আমাদের জন্য যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ালো। ভারত যদি ওই চতুর্থ দিনের খেলার একদম শেষ বেলায় 1 বা 2 উইকেট খুইয়ে যদি খেলাটা শেষ করতো, তাহলে আমি স্টিল মনে করি যে ভারত কিন্তু লর্ডস টেস্টে জিতে গেলেও যেতে পারতো।
ওই 4 উইকেটটা খুইয়ে ফেলাটা কিন্তু মানে দিন শেষে অনেক কস্টলি হয়ে গেছিলো। তো এই এতগুলো রিজন আছে, আর এছাড়াও আরও মাল্টিপল রিজনস রয়েছে। আমার এখন ইনস্ট্যান্টলি যে এই 3টা রিজন কথা মনে পড়লো, সেই 3টা রিজনই আপনাদের সামনে তুলে ধরলাম। ওই একটা মাত্র বল চেঞ্জই যে একবারে মেন ইস্যু হয়ে গেছে তা তো নয়। বল চেঞ্জ মানে এরকম ঘটনা তো এর আগেও এই সিরিজে ঘটেছে, ইভেন সেই প্রথম টেস্ট থেকেই দেখে আসছি। ইজবাস্টনে দেখেছিলাম বেন স্টোকস একটা সময় ওই আম্পায়ার শরফুদ্দুল্লার মানে সাথে আর কি বল মানে ওই চেঞ্জ করা নিয়ে বেশ তর্কাতর্কি করেছিলেন। তিনিও আর কি হ্যাপি হতে পারেননি যে আর কি রিপ্লেস করে যে বলটা তাকে দেওয়া হয়েছিল। এই রকম মানে যখন পরিবর্তিত পরিস্থিতিতে এখন মানে এই ডিউক বল যখন খুবই অল্প সময়ের মধ্যে তার শেপটা হারাচ্ছে বা পুরনো হয়ে যাচ্ছে, বলটা নরম হয়ে যাচ্ছে, এটা তো দু দলকেই অ্যাডজাস্ট করতে হচ্ছে। এটাকে অ্যাডজাস্ট করেই যেই চলতি টেস্ট সিরিজটা খেলতে হবে সেটা কিন্তু দুই দল ইতিমধ্যেই বুঝে গেছে। এবার মানে বলটা একদম লাইক ফর লাইক রিপ্লেসমেন্টই হবে, সেটা হওয়াটা ডেফিনেটলি উচিত। কিন্তু মানে অ্যাভেলেবিলিটিরও তো একটা ব্যাপার থাকে, হয়তো মানে আম্পায়াররা দেখেছে যে ওইটাই আর কি যে পার্টিকুলার বলটা তখন টিম ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল ওটাই আর কি সবচেয়ে ওই অ্যাভেলেবেল বলগুলোর মধ্যে একদম আর কি চকচকে নতুন বল ছিল। তো অ্যাভেলেবেল যদি না থাকে তাহলে আম্পায়াররা দেবেই বা কোত্থেকে বলটা। আর এটা তো আর আম্পায়ারদের দোষ নয়, এটা হচ্ছে বল প্রস্তুতকারক সংস্থাদের দোষ। মানে এর আগে ডিউক বল কিন্তু এতটা দ্রুত এরকমভাবে কখনোই নরম হয়ে যেত না। ইভেন মানে 50-60 ওভার পর্যন্ত স্টিল নাকি সুইং করতো বল। তো সেখানে মানে 10-15 ওভার খেলা হয়ে যাওয়ার পরই যখন বল তার শেপ হারিয়ে ফেলছে, নরম হয়ে যাচ্ছে, সেটা তো ডেফিনেটলি আম্পায়ারদের বা প্লেয়ারদের দোষ নয়, এটা ডেফিনেটলি বল প্রস্তুতকারক সংস্থা ওই ডিউক কোম্পানির দোষ। তো দোষটা আপনি দিতে গেলে তাদেরকে দিন। আর এইটা ওই বল চেঞ্জের ইনসিডেন্টটা একমাত্র ভারতের হারের কিন্তু মোটেই রিজন নয়। ওই একটা ঘটনাকে বেশি হাইলাইট করার জন্য কিন্তু ভারতের হারের যে আসল রিজনগুলো বা টিমের ওভারঅল পারফরমেন্সের যে ল্যাকিংসগুলো হয়েছে বা প্লেয়ারদের যে ইন্ডিভিজুয়াল মিস্টেকগুলো হয়েছে সেগুলো কিন্তু স্টিল চাপা পড়ে যাচ্ছে। আর যেগুলো কিন্তু আমাদের দ্রুতই শুধরে এর পরের টেস্টে ম্যানচেস্টারে কিন্তু খেলতে নামতে হবে, তবেই কিন্তু আমরা এই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে আবার সিরিজে সমতা ফেরাতে পারবো। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।